মুম্বাইয়ের সেই সকালে যেখানে সূর্যের প্রথম কিরণও ট্রাফিকের শব্দে ঢাকা পড়ে যায়, সেখানে একটি বাস ধীরে ধীরে আন্ধেরি স্টেশনের কাছে এসে থামল। ভিড়ের মধ্যে একটি রোগা পাতলা মেয়ে নিজের সুতির ব্যাগটি বুকের সাথে জাপটে ধরে নিচে পা রাখল। তার নাম ছিল আরোহী সিং। আরোহী উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে এসেছিল, যেখানে ইন্টারনেট আজও ছাদের ওপর মোবাইল উঁচিয়ে ধরলে পাওয়া যায়, এবং একটি মেয়ের স্বপ্ন দেখা প্রায়ই হাসিখোরা করে দাঁড়ায়। তার মা গত ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন। ডাক্তার বলেছিলেন যে চিকিৎসা তখনই সফল হবে যদি দ্রুত শুরু করা যায়, কিন্তু চিকিৎসার অর্থ ছিল টাকা, আর টাকা তার কাছে ছিল না। এই কারণেই আজ সে মুম্বাইয়ের সবচেয়ে বড় টেকনোলজি ফার্ম আরিয়ান টেকের অফিসের সামনে দাঁড়িয়েছিল, যেখানে তার ইন্টারভিউ ছিল। একটি সুযোগ, একটি চাকরি এবং হয়তো একটি নতুন জীবন। অফিসের ইমারতটি কাঁচে ঢাকা ছিল। চারদিকে গার্ড, রিসেপশনে একটি বড় স্ক্রিন এবং ভেতরে এক শান্ত অথচ উজ্জ্বল পরিবেশ। কিন্তু সেই চাকচিক্যের মাঝেও আরোহীর মতো মানুষরা প্রায়ই নজরে পড়ে না, বা বলা ভালো, তাদের দেখা হয় না। সাক্ষাৎকারের জন্য প্রতীক্ষালয়ে প্রায় ২০ জন প্রার্থী আগে থেকেই বসেছিল। সবার মুখ আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তাদের হাতে ট্যাবলেট এবং ব্র্যান্ডেড ফোল্ডার ছিল, এবং গায়ে দামি পোশাক ও পালিশ করা জুতো। তাদের ইংরেজি বলার ধরন থেকেই বোঝা যাচ্ছিল যে তারা কোন পটভূমি থেকে এসেছে। আরোহী নিজের পুরনো নীল শাড়িটি ঠিক করল এবং কোণে রাখা একটি খালি চেয়ারের দিকে এগিয়ে গেল। তখনই একটি মেয়ে, যে সম্ভবত দিল্লি ইউনিভার্সিটির হবে, তার দিকে তাকিয়ে হাসল। কিন্তু সেই হাসিটি স্বাগতম জানানোর নয়, বরং অবজ্ঞার ছিল। শুনুন, আজ কি কোনো পুজো আছে নাকি? দেখুন না, কেউ একজন মন্দির থেকে সোজা চলে এসেছে। ইন্টারভিউ দিতে আসা অন্য একটি মেয়ে ঠাট্টা করে বলল। বেশ কয়েকজন ছেলে ও মেয়ে হেসে উঠল। কেউ কেউ মুখে হাত দিয়ে হাসি লুকাল, কিন্তু তাদের চোখে বিদ্রূপ পরিষ্কার ফুটে উঠছিল। আরোহী তাদের দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। সে নিজের হাতের মুঠি শক্ত করে চেপে ধরল এবং চুপচাপ সেই চেয়ারে বসে পড়ল। তার মুখে দ্বিধা নয়, বরং একটি না বলা সংকল্প ছিল। কিছুক্ষণ পর রিসেপশন ডেস্ক থেকে একজন কর্মচারী বাইরে এলো এবং সবার তালিকা পড়তে শুরু করল। যখন সে আরোহীর নামে পৌঁছাল, তখন তার ভ্রু কুঁচকে গেল। আরোহী সিং? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। জি, আরোহী মৃদু স্বরে বলল। আপনি ইন্টারভিউয়ের ইমেল পেয়েছিলেন? জি, আমার কাছে মেইল এসেছিল। আমি কোড 1075, আরোহী উত্তর দিল। কর্মচারীটি আরও একবার তালিকার দিকে তাকাল, মাথা নাড়ল এবং কোনো হাসি ছাড়াই রেজিস্টারের দিকে ইশারা করে বলল, এখানে সই করুন। আরোহী কোনোমতে সই করল এবং আবার চেয়ারে গিয়ে বসল। রিসেপশন ডেস্কের পেছনে, যেখানে একটি কালো কাঁচের দেওয়াল ছিল, সেখানেই দাঁড়িয়েছিল কবির মালহোত্রা, আরিয়ান টেকের তরুণ সিইও। নিজের কালো স্যুট আর গম্ভীর মুখের সাথে সে সেখান থেকে সব দেখছিল: আরোহীর প্রবেশ, তার সাথে করা ব্যবহার এবং তার মৌনতা। কবির নিজের শৈশবকে ভুলে যায়নি। দিল্লির গলিতে পুরনো জুতো পরে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া এবং গেট থেকে ফিরিয়ে দেওয়া, এসব তার হৃদয়ে আজও তাজা ছিল। হয়তো এই কারণেই যখন সে আরোহীকে দেখল, সে থমকে গেল। কয়েক মিনিট পর একটি দরজা খুলল এবং কবির নিজে বাইরে এলো। সমস্ত প্রার্থী হঠাৎ উঠে দাঁড়াল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কবির সরাসরি রিসেপশনের দিকে তাকিয়ে বলল, এখন থেকে ইন্টারভিউ প্রক্রিয়া আমি নিজে সামলাব, এবং আমার প্রথম ক্যান্ডিডেট হবেন মিস আরোহী সিং। ঘরে যেন বাতাস থমকে গেল। কিছু মুখে অবিশ্বাস, কিছু মুখে ঈর্ষা এবং কিছু মুখে পরিষ্কার ক্রোধ ছিল। আরোহী ধীরে ধীরে নিজের শাড়ি সামলে নিয়ে উঠে দাঁড়াল। যখন সে কবিরের সাথে ভেতরে চলে গেল, তখন ঘরে ফিসফাস শুরু হয়ে গেল। নিশ্চয়ই জানাশোনা থাকবে, নয়তো এমনটা হয় নাকি? অন্যদিকে আরোহীর বুক দুরুদুরু করছিল, তবে ভয় নয়, বরং এই নতুন মোড়ের গুরুত্বের কারণে। এই সুযোগটি কেবল একটি ইন্টারভিউ ছিল না, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কবিরের অফিসটি উঁচু, বিশাল এবং শান্ত ছিল। কাচের দেওয়াল দিয়ে পুরো মুম্বাই দেখা যাচ্ছিল। আপনি এখন পর্যন্ত পথটি কিভাবে পাড়ি দিলেন? কবির বসতেই জিজ্ঞেস করল। আরোহী নিজের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে মৃদু স্বরে বলল, আমি ভোর ৫টার বাস ধরেছিলাম। আমার মাকে হাসপাতালে ড্রিপ দিয়ে এসেছি। আমি দেরি করতে চাইনি, তাই সরাসরি চলে এসেছি। কবির মাথা নাড়ল। তারপর পরবর্তী প্রশ্ন ছুড়ল, যদি আপনি এমন একটি প্রজেক্টের লিড হন, যেখানে টিমের মধ্যে ঝগড়া আছে, ক্লায়েন্ট অসন্তুষ্ট এবং সময়সীমা খুব কাছে, তবে আপনি সবার আগে কোন সমস্যার সমাধান করবেন? আরোহী দেরি না করে উত্তর দিল, টিমের ভেতরের ঝগড়া।
যদি টিম একজোট না হয় তবে কোনো ডেডলাইনই বাঁচানো যাবে না। আমাদের আগে নিজের ঘরকে শক্ত করতে হবে, তবেই আমরা বাইরের চ্যালেঞ্জের সাথে লড়তে পারব। কবির প্রথমবার হালকা হাসল। তারপর সে জিজ্ঞেস করল, যদি ক্লায়েন্ট আপনার টিমকে ছেড়ে যাওয়ার হুমকি দেয় তবে আপনি কি করবেন? আরোহী উত্তর দিল, আমি নিজে গিয়ে কথা বলবো। ভুল আমাদের হোক বা না হোক, আমাদের কথা বলতে হবে। মানুষ নিখুঁত হয় না, কিন্তু তারা সততা বোঝে। যদি আমরা লড়াই না ছাড়ি তবে কখনো কখনো সামনের জন্য বিশ্বাস করে নেয়। কবির এখন চুপ ছিল, কিন্তু তার মনে তোলপাড় চলছিল। সে জানত এই মেয়েটির কাছে বড় ডিগ্রি নেই, কিন্তু যা আছে তা খাঁটি, আর খাঁটি জিনিস প্রায়ই লোক দেখানো জাঁকজমকের পেছনে লুকিয়ে যায়। সেই ইন্টারভিউ রুমে সেদিন কেউ কেবল চাকরি পেতে আসেনি, কেউ একজন জীবন গড়তে, বাঁচাতে এবং বদলাতে এসেছিল। কবির মালহোত্রা সামনে রাখা ফোল্ডারটি বন্ধ করল এবং কিছু মুহূর্ত আরোহীর দিকে অপলক তাকিয়ে রইল। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় কিছু প্রতিধ্বনিত হচ্ছিল, একটি আত্মবিশ্বাস যা লোক দেখানো নয়, বরং জীবনের সংগ্রাম থেকে জন্মেছে। আপনার কি মনে হয় যে আপনি এই পদের জন্য উপযুক্ত? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। আরোহী এক পলক ভাবল, তারপর বলল, যদি এই পদের জন্য অভিজ্ঞতা, ইংরেজি উচ্চারণ বা পোশাক জরুরি হয় তবে হয়তো আমি উপযুক্ত নই, কিন্তু যদি সত্যতা, পরিশ্রম এবং দায়িত্বের গুরুত্ব থাকে তবে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত। কবির চোখ নামালো এবং তারপর উঠে দাঁড়াল। সে জানলার দিকে তাকালো, যেখান থেকে সমুদ্রের ঢেউ দূরে দেখা যাচ্ছিল। কখনো কখনো একজন ব্যক্তির চোখে বছরের পর বছর লুকিয়ে থাকা কাহিনী দেখা যায়। সে বলল, আমি জানি তুমি যা বললে তা কেবল শব্দ নয়। আরোহী চুপ রইল। সে জানত প্রতিটি শব্দের ওজন থাকে, বিশেষ করে তখন যখন তার হৃদয় থেকে বের হয়। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, কবির বলল। তোমাকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু প্রক্রিয়া আজ থেকে বদলে যাবে। আরোহী চোখে কৃতজ্ঞতা নিয়ে মাথা নাড়ল এবং বাইরে বেরিয়ে গেল। যখন সে আবার প্রতীক্ষালয়ে পৌঁছাল তখন সব দৃষ্টি তার দিকেই ছিল। কিছুর মধ্যে ঈর্ষা, কিছুর মধ্যে সংশয় এবং কিছুর মধ্যে অবিশ্বাস। সে চুপচাপ সেই কোণের চেয়ারটিতে গিয়ে বসল। প্রায় 10 মিনিট পর রিসেপশনিস্ট বাইরে এলো এবং ঘোষণা করল, এখন থেকে ইন্টারভিউ প্রক্রিয়া সরাসরি শ্রী কবির মালহোত্রা দ্বারা পরিচালিত হবে এবং প্রথম নির্বাচিত প্রার্থীরা হলেন আরোহী সিং, রাহুল মেহরা এবং সিম্মি আরোরা। ঘরে ফিসফাস ছড়িয়ে পড়ল। শোনো না, ওই মেয়েটি যে শাড়ি পরে এসেছিল তাকেই সবার আগে বেছে নেওয়া হয়েছে, একজন বলল। সরাসরি সিইও ইন্টারভিউ নিয়েছেন, কোনো তো ব্যাপার আছেই, অন্যজন টিপ্পনি কাটল। নাকি তাদের মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, আর একজন ব্যঙ্গ করে বলল। আরোহী সব শুনল, কিন্তু কিছু বলল না। সে এখন পর্যন্ত বহুবার নিজেকে ভেঙেছে, কিন্তু প্রতিবার নিজেকে আবার গড়েও নিয়েছে। দুপুরের পর ইন্টারভিউয়ের দ্বিতীয় রাউন্ড একটি ছোট হলে শুরু হল। সেখানে মোট 12 জন প্রার্থী ছিল, কিন্তু সবার নজর আরোহীর ওপর ছিল। এই রাউন্ডে টিম ওয়ার্ক, কেস স্টাডি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার মূল্যায়ন করা হচ্ছিল। একটি কেস স্টাডিতে অংশগ্রহণকারীদের একটি কাল্পনিক প্রজেক্ট দেওয়া হলো। সমস্যাটি ছিল যে ক্লায়েন্ট শেষ মুহূর্তে দাবি বদলে দিয়েছে এবং সময় খুব কম। টিমের কিছু সদস্য রেগেছিল এবং একজন সিনিয়র সদস্য পদত্যাগ করার হুমকি দিয়েছিল। অধিকাংশ প্রার্থী সমাধান দিল যে ক্লায়েন্টের থেকে সময় বাড়িয়ে নেওয়া উচিত অথবা নতুন কর্মী নিয়োগ করা উচিত। আরোহী বলল, আমি সবার আগে সেই সিনিয়র সদস্যের সাথে কথা বলবো যে পদত্যাগ করতে চায়। যখন টিমের স্তম্ভ নড়ে যায় তখন পুরো ইমারত ভেঙে পড়ে। যদি আমরা আগে আমাদের নিজেদের মানুষদের না বোঝাতে পারি তবে আমরা বাইরে কাউকে সামলাতে পারব না। একজন বিচারক, যিনি এইচআর প্রধান ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, যদি সে না মানে? আরোহী উত্তর দিল, তবে আমি নিজে প্রজেক্টের সবচেয়ে কঠিন অংশটি হাতে নেব, যাতে বাকিরা দেখতে পায় যে কেউ পালিয়ে যাচ্ছে না। কখনো কখনো নেতৃত্বের মানে সবার সামনে দাঁড়িয়ে থাকা নয়, বরং সবার আগে এগিয়ে যাওয়া। ঘরে কিছু মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। একজন ধীর হাতে তালি দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাকিরা সব চুপ ছিল। রাউন্ড শেষ হল। বাইরে বেরোতেই কিছু প্রার্থী আরোহীকে ঘিরে ধরল। খুব বড় খেলোয়াড় বেরিয়েছিস তো দেখি, সরাসরি সিইওর সাথে দেখা করলি আর এখন সবার নজরও কেড়ে নিলি, একজন কড়া সুরে বলল। কোন কোচিং সেন্টার থেকে শিখলি এত ভালো ভাষণ দেওয়া? অন্যজন খোঁচা দিল। আরোহী কিছু বলল না। সে জানত যে জবাব দেওয়া সহজ, কিন্তু মৌনতা প্রায়ই সবচেয়ে বড় উত্তর হয়। বিকেল গড়াতেই তালিকা প্রকাশিত হল। চূড়ান্ত 5 জনের নামে আরোহীর নাম সবার ওপরে ছিল। আর্জেন্টেকের অভ্যন্তরীণ চ্যাট গ্রুপে কথা ছড়াতে শুরু করল। কার জানাশোনা, কে এই মেয়েটি,
কোথাও কোনো সুপারিশ নেই তো? কিন্তু সত্য এটাই ছিল যে কোনো সুপারিশ ছিল না, শুধু সত্য ছিল এবং তার সাথে চলার শক্তি ছিল। কবির মালহোত্রা সেই সন্ধ্যায় নিজের ডায়েরিতে একটি লাইন লিখল, আমি আজ আবার নিজেকে অন্য কারো চোখে দেখলাম এবং বুঝলাম যে আমার মতো হাজারো মানুষ নজরের আড়ালেও কোনো লড়াই লড়ে চলেছে। সেই রাতেই আরোহী নিজের এক কামরার ছোট লজে বসেছিল। মাকে ফোন করল। গলা কাঁপছিল, কিন্তু সে বলল, মা, হয়তো একটি আশার আলো জেগেছে, আর আশাই তো সবচেয়ে বড় সম্পদ। পরদিন সকালে যখন আরোহী আর্জন টেকের অফিসে পৌঁছাল, তখন পরিবেশ আগে থেকে বদলে গিয়েছিল। প্রথম দিন যেখানে তার আশায় কেউ পাত্তা দেয়নি, আজ সবাই তার দিকে তাকাচ্ছিল। কিন্তু এই তাকানো প্রশংসার নয়, এটি ছিল কৌতূহল, ঈর্ষা এবং কিছুটা ঘৃণার মিশ্রণ। সে কমন এরিয়া দিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটি আওয়াজ এলো, বাহ, এখন তো সরাসরি সিইওর আশীর্বাদ পাওয়া গেছে, আজকাল ইন্টারভিউ নয়, সুপারিশ যেতে। আরোহী কোনো উত্তর দিল না। সে নিজের নজর নিচু করল এবং দ্রুত ওয়ার্কশপ হলের দিকে এগিয়ে গেল, যেখানে নির্বাচিত ৫ জন প্রার্থীর অনবোর্ডিং হওয়ার কথা ছিল। সেই হলে ৫টি চেয়ার রাখা ছিল, যেগুলোতে এখন নির্বাচিত প্রার্থীদের বসানোর কথা। তাদের সামনে HR টিম এবং প্রজেক্ট হেডরা উপস্থিত ছিলেন। সবাইকে তাদের ভূমিকা জানানো হচ্ছিল, প্রশিক্ষণের রূপরেখা দেওয়া হচ্ছিল এবং সবচেয়ে বড় কথা, একটি লাইভ প্রজেক্ট দেওয়া হয়েছিল, যা শেষ করাই হবে তাদের নির্বাচনের চূড়ান্ত নিশ্চিতকরণ। যখন আরোহী জানতে পারল যে সে যে প্রজেক্টে আছে তাতে আর্থিক ডেটা সিকিউরিটি এবং ক্লায়েন্ট কমিউনিকেশন অন্তর্ভুক্ত, তখন তার কিছুটা ভয় হল। কিন্তু সে নিজেকে বলল, যদি আমি এখানে আসতে পারি তবে আমি আরও এগিয়ে যেতে পারি। যদিও তার টিমে অন্য ২ জন সদস্য ছিল, সিম্মি আরোরা এবং ঋষভ দেশমুখ, দুজনেই তাকে উপেক্ষা করতে লাগল। মিটিংয়ে কথা বলার সময় তারা তাকে সামিল করত না। যখন সে কোনো পরামর্শ দিত, তখন তারা মাথা নেড়ে কথা ঘুরিয়ে দিত। তৃতীয় দিন লাঞ্চ ব্রেকের সময় আরোহী কমন ক্যাফেটেরিয়া এরিয়াতে বসেছিল। তখনই সিম্মি তার বন্ধুদের সাথে এলো। তুমি ওই রিপোর্টিং চার্টটি দেখেছিলে? আমাদের টিমের কমিউনিকেশন রিপোর্ট সেদিন নিচে পড়ে গেল যেদিন এই গ্রামের মেয়েটি ক্লায়েন্টকে মেল পাঠালো। সে জোরে বলল যাতে আরোহী শুনতে পায়। হ্যাঁ, আর সে মেলে হিন্দিতে ধন্যবাদ লিখেছিল, হায় রাম, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলে কথা। কেউ একজন হাসতে হাসতে যোগ করল। এবারও আরোহী কিছু বলল না। সে দীর্ঘশ্বাস নিল এবং নিজের মাথা শান্ত রাখার চেষ্টা করল। সে জানত যে সে একটি ভিন্ন পথ থেকে এসেছে, কিন্তু সে এটাও জানত যে পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য ঠিক ততটাই বাস্তব হয়। তবে সমস্যা শুধু হাসাহাসি নিয়ে ছিল না। পরের দিন অফিসের ইন্টারনাল নেটওয়ার্কে একটি বেনামি ইমেল এলো, যাতে দাবি করা হলো যে আরোহীর ডেটা ব্রিচ করেছে এবং প্রজেক্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফাইল এডিট করেছে। HR তৎক্ষণাৎ ব্যবস্থা নিল। একটি মিটিং ডাকা হলো, আরোহীকে ডাকা হলো। যখন সে কনফারেন্স রুমে পৌঁছাল, সেখানে HR প্রধান, একজন IT আধিকারিক এবং ২ জন সিনিয়র ম্যানেজার বসেছিলেন। মিস সিং, HR প্রধান বললেন, আমরা একটি তথ্য পেয়েছি যে আপনার অ্যাকাউন্ট থেকে গতরাতে রাত 2:07 একটি সেন্সিটিভ ফোল্ডার অ্যাক্সেস করা হয়েছিল, যা সেই সময় কারো অ্যাক্সেস করার কথা নয়। আপনি কি এটা স্বীকার করছেন? আরোহী চমকে গেল। আমি সেই সময় হাসপাতালে ছিলাম, মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছিল, আমি অফিসের সিস্টেমের কাছেও ছিলাম না। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? IT আধিকারিক জিজ্ঞেস করলেন। আরোহীর কাছে কিছু ছিল না। ছোট সরকারি হাসপাতালে কোনো ক্যামেরা নেই এবং মোবাইল থেকে কোনো লকের রেকর্ডও ছিল না। আমরা এই বিষয়টি তদন্ত করব, HR প্রধান আনুষ্ঠানিক স্বরে বললেন। ততক্ষণ আপনাকে প্রজেক্ট থেকে অস্থায়ীভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। আরোহী ঘর থেকে বের হলো, তখন তার চোখ ভিজে ছিল। এখন পর্যন্ত সে প্রতিটি টিটকিরি, প্রতিটি উপহার সহ্য করে এসেছিল, কিন্তু এই অভিযোগ, এটি তার চেয়েও বড় আঘাত ছিল। এটি তার সত্যের উপর প্রশ্ন ছিল। অন্যদিকে আর্জন টেকের ওপরের তলায় কবির মালহোত্রাকেও এই রিপোর্টের কথা জানানো হলো। সে চুপচাপ শুনতে লাগল, কিন্তু তার চোখে একটা অস্থিরতা ছিল। সে সেই ইমেলটি দেখল, তারপর লগ ফাইলগুলো দেখল। কিছু সন্দেহজনক বিষয় ছিল। টাইম স্ট্যাম্প এবং সার্ভার লগ মিল ছিল না। আমাকে 2 দিন সময় দিন, সে তার IT প্রধানকে বলল। আমি নিজে দেখতে চাই এতে সত্য কি আছে। পরের 2টি রাত আরোহীর জন্য ছিল বিনিদ্র। হাসপাতাল থেকে অফিস আর তারপর আবার ফেরা। একদিনে 4টি বাস বদলাতে হতো। মায়ের ওষুধ এখন দামি হয়ে গিয়েছিল, আর তার পকেটে মাত্র 450 টাকা বেঁচেছিল। যখনই সে অফিসে কারো কাছ দিয়ে যেত, তখন ফিসফাস বেড়ে যেত। কিছু মুখ ঘুরে যেত, কিছু মুখে হাসি ফুটে উঠত, কিন্তু সেই হাসি সহমর্মিতার ছিল না, বরং দেখলাম তো আমরাই ঠিক ছিলাম এমন ধরনের ছিল।
3 দিন পর একটি ইমেল পুরো অফিসে ভাইরাল হলো। একটি নতুন বেনামি মেল, যাতে আরোহী এবং সিইও কবিরের একটি ছবি ছিল, যেখানে তাদের একই ট্যাক্সিতে উঠতে দেখা যাচ্ছিল। শিরোনাম ছিল মেরিট নাকি অন্য কোনো কানেকশন। এবার বিষয়টি আরও গম্ভীর ছিল। মিটিং ডাকা হলো এবং কবিরকেও সেখানে ডাকা হলো। কবির সবার কথা শুনল, ছবিটি দেখল এবং তারপর কিছু বলল না। সে শুধু বলল, আমি সত্যের সাথে আছি, আর যদি এই সিস্টেম সত্য বুঝতে অক্ষম হয় তবে এই সিস্টেম নিজেই অন্তঃসারশূন্য। মিটিং স্থগিত হয়ে গেল, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো আরোহী এবং কবির দুজনের ভূমিকা নিয়েই প্রশ্ন আছে এবং তদন্ত শুরু করা হবে। সেই রাতে আরোহী তার ফোনে মায়ের ছবি দেখল। তার মনে পড়ল সেই প্রতিশ্রুতি যা সে করেছিল, আমি তোমার চিকিৎসার জন্য সবকিছু করব মা, কিন্তু মাথা নত করব না। সে চোখের জল মুছল এবং ল্যাপটপ খুলল। সে একটি মেল টাইপ করল, রেজিগনেশন লেটার। সাবজেক্ট লাইনে লিখল, কিন্তু সে সেটি পাঠাল না। সে জানত লড়াই এখনও বাকি। তদন্ত শুরু হয়ে গিয়েছিল। আর্জেন্টেকিন পালিন্দে এখন প্রত্যেকে ফিসফাস করছিল। আরোহীর নামে গুজব এখন শুধু অফিসের দেওয়াল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। সোশ্যাল মিডিয়ার কিছু টেকনিক্যাল ফোরামেও তাকে নিয়ে চর্চা হতে লাগল। গ্রামীণ পটভূমি থেকে আসা মেয়ে, সিইওর খাস, জাল যোগ্যতা, নানা রকম কথা মানুষ না বুঝেই বলছিল। আরোহী অফিসে আসছিল ঠিকই, কিন্তু এখন তাকে প্রজেক্ট রুম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিচয় এখন সম্ভাব্য ডেটা ব্রিচকারী পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। যখন সে কফি মেশিনের কাছে দাঁড়াত, তখন মানুষ তার পেছনে দাঁড়াতে ইতস্তত করত, যেন তার হাতে কোনো সিস্টেম ছোঁয়া মাত্রই ভাইরাস ছড়িয়ে পড়বে। কিন্তু বাইরে যতটা শীতলতা ছিল, কবির মালহোত্রার অফিসে ততটাই উত্তাপ ছিল। সে শান্ত দেখাচ্ছিল ঠিকই, কিন্তু তার নজর ক্রমাগত আইটি বিভাগ থেকে রিপোর্ট আনিয়ে যাচ্ছিল। দুদিন ধরে সে প্রতিটি লগ, প্রতিটি অ্যাক্সেস ফাইল, প্রতিটি ক্লিকের তথ্য খতিয়ে দেখছিল। সে জানত যে এতে কিছু গড়বড় আছে। সিস্টেম মিথ্যে বলে না, কিন্তু মানুষ সিস্টেমকে মিথ্যে দেখাতে পারে। কবির এটাও জানত যে বিষয়টি এখন আর কেবল আরোহীর নাম নিয়ে নয়, এটি সরাসরি তার সম্মানেও আঘাত। আর হবেই বা না কেন, সিইও হিসেবে সে যদি কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করে, তবে দায়বদ্ধতাও তারই হয়। অন্যদিকে এইচআর বিভাগ এবং বোর্ডের কিছু সদস্য এই তদন্ত নিয়ে গম্ভীর হয়ে উঠেছিলেন। তারা একটি অস্থায়ী তদন্ত কমিটি গঠন করলেন, যাতে 3 জন সিনিয়র আধিকারিক, একজন স্বাধীন আইটি বিশেষজ্ঞ এবং একজন বোর্ড অবজারভার ছিলেন। আরোহীকে সমন পাঠানো হলো, পরদিন সকাল 10টায় সে কমিটির সামনে উপস্থিত হবে। সেই রাতে আরোহী সারা রাত ঘুমাতে পারল না। মা হাসপাতালে ছিলেন, মোবাইলের ব্যাটারি কম ছিল এবং মনে উঠতে থাকা প্রশ্ন থামার নাম নিচ্ছিল না। তার কি সত্যিই চাকরি ছেড়ে দেওয়া উচিত? সে কি এসবের যোগ্য ছিল না, নাকি এই সমাজ কি কখনো তাকে গ্রহণই করতে চায়নি? সকালে সে সময়ের আগেই অফিসে পৌঁছাল। মিটিং রুমে, যেখানে সাধারণত বড় ক্লায়েন্টদের স্বাগত জানানো হয়, এখন সেখানে একটি শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত তদন্ত চলতে যাচ্ছিল। ঘরে 5 জন লোক আগে থেকেই উপস্থিত ছিলেন। টেবিলের ওপর আরোহীর ফাইল, তার লগইন ডিটেল এবং সেই ছবিটি রাখা ছিল যাতে সে ট্যাক্সিতে কবিরের সাথে বসেছিল। একজন সিনিয়র আধিকারিক প্রশ্ন করলেন, আপনি কি স্বীকার করেন যে আপনার সিস্টেম লগ রাত 2:07 সার্ভার অ্যাক্সেস করছিল? না, আরোহী শান্তস্বরে বলল, আমি সেই সময় হাসপাতালে ছিলাম। আপনার কাছে কোনো সাক্ষ্য আছে? কেবল আমার কথা আছে আর আমার মা, যিনি আইসিইউতে ছিলেন। হাসপাতালের কাছে সিসিটিভি নেই। দ্বিতীয় প্রশ্ন এলো, আপনি কবির মালহোত্রাকে কবে থেকে চেনেন? আমি তাকে চিনতাম না। ইন্টারভিউয়ের দিনই প্রথমবার দেখা হয়েছিল। তবে সেই ট্যাক্সিতে আপনি তার সাথে কিভাবে? তিনি আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অনেক রাত হয়েছিল এবং আমার বাস মিস হয়ে গিয়েছিল। প্রশ্নের পর প্রশ্ন আসতে লাগল। আরোহীর গলা শুকিয়ে গিয়েছিল। প্রতিটি উত্তরে যেন তার সত্যতাকে আরও বেশি সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছিল। ঠিক সেই সময় ঘরের দরজা খুলল। কবির ভেতরে এলো। তার হাতে একটি ফোল্ডার ছিল। মাপ করবেন, সে বলল, আমি আসতে দেরি করলাম কারণ আমি কিছু তথ্য নিয়ে এসেছি যা এই তদন্তে অন্তর্ভুক্ত করা উচিত। সে ফোল্ডারটি টেবিলের ওপর রাখল। তাতে একটি পেনড্রাইভ ছিল এবং কিছু প্রিন্টেড রিপোর্ট। আমাদের আইটি নেটওয়ার্কে 2 ধরনের লগ ফাইল আছে, ইউজার লেভেল এবং অ্যাডমিন সার্ভার লেভেল। এই রিপোর্টগুলো দেখাচ্ছে যে সেই রাতে আরোহীর নামে লগইন করা আইপি অফিস নেটওয়ার্ক থেকে নয়, বরং একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন থেকে হয়েছিল। তার মানে? এক বোর্ড সদস্য জিজ্ঞেস করলেন। তার মানে হলো কেউ তার অ্যাকাউন্ট ক্লোন করেছে এবং ভার্চুয়াল সার্ভার থেকে লগইন করে তাকে ভাসানোর চেষ্টা করেছে। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কবির আরও বলল, তাছাড়া ট্যাক্সির সেই ছবিটির অরিজিনাল ভার্সনও আমি পেয়েছি। মেটাডেটা দেখাচ্ছে যে সেটির সাথে কারসাজি করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটিকে ভাইরাল করা আইপি অ্যাড্রেস সেই ওয়াইফাই থেকেই যুক্ত, যা আমাদের প্রজেক্ট ডিভিশনের ভেতরে একটি বিশেষ টিম ব্যবহার করে থাকে।
এখন নজর একে অপরের দিকে ঘুরতে লাগল। কিছু মুখের রং ফিকে হয়ে গেল। বোর্ড সদস্য বললেন, এই সব কিছুর ফরেন্সিক যাচাই হবে। নিশ্চয়ই, কবির বলল, কিন্তু আমার বিশ্বাস যে সত্য সামনে আসবে, আর ততক্ষণ পর্যন্ত আরোহীকে সাময়িক বরখাস্ত রাখা অন্যায় হবে। বোর্ড নিজেদের মধ্যে পরামর্শ করল এবং সিদ্ধান্ত নিল যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরোহীকে কাজ থেকে দূরে রাখা হবে ঠিকই, কিন্তু তার বরখাস্ত হওয়ার আদেশ তুলে নেওয়া হল। মিটিং শেষ হলে আরোহী ভাঙা গলায় বলল, ধন্যবাদ। কবির তার দিকে তাকাল, এটি তোমার অধিকার ছিল, কোনো দয়া নয়। সেই সন্ধ্যায় যখন আরোহী অফিস থেকে বের হল, তখন বাইরের বাতাসে এখনও গুমোট ভাব ছিল, কিন্তু তার কাঁধ এখন একটু সোজা ছিল। সে জানত যে এখনও অনেক কিছু বাকি আছে, কিন্তু একটি কথা পরিষ্কার ছিল, এখন সে কেবল এক গ্রামের মেয়ে ছিল না, এখন সে এমন এক সত্য ছিল যাকে চেপে রাখা সহজ হবে না। তদন্ত কমিটির বৈঠকের পর পুরো অফিসে একটি অস্থায়ী নীরবতা ছড়িয়ে পড়েছিল। কেউ খুলে কিছু বলেনি, কিন্তু প্রত্যেকেই জানত যে কিছু গম্ভীর ব্যাপার ঘটেছে। মানুষের মুখে কৌতূহল ছিল, কিছুর চোখে ভয়, আর কিছু মুখ এমন ছিল যেন তারা বিশ্বাসই করতে পারছিল না যে আরোহী সিং এখনও সেখানেই উপস্থিত আছে, একই ইমারতে, একই সিস্টেমের অংশ হয়ে। কিন্তু আরোহী জানত যে এটি কেবল শুরু ছিল। তার সম্মানের ওপর যে প্রশ্ন তোলা হয়েছিল সেগুলো এতটাই গভীর ছিল যে কেবল একটি মিটিং দিয়ে সেগুলোর উত্তর দেওয়া সম্ভব ছিল না। মানুষ যখন একবার সন্দেহের ছায়ায় চলে আসে, তখন সত্য প্রমাণ করা এক দীর্ঘ লড়াই হয়ে দাঁড়ায়। অন্যদিকে কবির মালহোত্রার মাথায় তোলপাড় চলছিল। সে জানত যে সিস্টেমের ভেতরেই কোনো ব্যক্তি আছে যে এই ষড়যন্ত্রের অংশ, কিন্তু নাম এখনও স্পষ্ট ছিল না। সে তার বিশ্বাসভাজন আইটি প্রধানকে ডাকল এবং বলল, আমার ওই আইপির সঠিক লোকেশন চাই এবং জানতে চাই কোন অ্যাকাউন্ট থেকে সেই জাল ইমেলটি সিস্টেমে ঢোকানো হয়েছিল। গভীরভাবে তদন্ত করো, কিন্তু গোপনীয়তা বজায় রাখো। 2 দিন কেটে গেল। আরোহী অফিসে আসা বজায় রাখল, কিন্তু তাকে কোনো প্রজেক্টে সামিল করা হলো না। তার কাছে কোনো ডেস্ক ছিল না, না ছিল কোনো কাজের মেল। সে কেবল বসে থাকত, কখনো এইচআরের ওয়েটিং এরিয়ায়, কখনো ক্যান্টিনের কোণে। কিন্তু প্রতিদিন সে আসত শাড়ি পরে, মাথা উঁচু করে, এবং নিজের সাথে নিজের সত্যকে নিয়ে। তৃতীয় দিন সকাল ঠিক 9:15 কবিরের অফিসের দরজা খুলল এবং তার আইটি প্রধান ভেতরে এলো। তার হাতে একটি ল্যাপটপ এবং কিছু নথিপত্র ছিল। স্যার, সে বলল, আমরা জাল লগইন করা আইপিটি ট্রেস করে ফেলেছি এবং তার সাথে যুক্ত ডিভাইস আইডি আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের সাথে মিলে যাচ্ছে। এই ডিভাইসটি প্রজেক্ট টিমের মেম্বার সৌরভ আগরওয়ালের নামে রেজিস্টার্ড আছে। কবিরের মুখে উদ্বেগ নয়, বরং একটি ঠান্ডা দৃঢ়তা ছিল। সে আরও জিজ্ঞেস করল, আর সেই জাল ছবি? সেটিও সৌরভের সিস্টেম থেকে এডিট করা হয়েছে। আমরা তার কম্পিউটারের ট্র্যাশ ফোল্ডার থেকে সেই সফটওয়্যারটি পেয়েছি যাতে ওই ছবি এডিট হয়েছিল। তার অটোসেভড ফাইলে অরিজিনাল ছবি এবং এডিট করা ভার্সন দুটোই আছে। এই সব কি প্রেজেন্টেশনের জন্য তৈরি আছে? কবির জিজ্ঞেস করল। জি স্যার, আমরা এটিকে বোর্ড মিটিংয়ে পেশ করতে পারি। সেই দুপুরেই আর্জন টেকের বোর্ড মিটিং ডাকা হল। বিষয় ছিল এথিক্স ভায়োলেশন এবং ফেক কমপ্লেন ইনভেস্টিগেশন রিপোর্ট। মিটিং রুমে পুরো বোর্ড উপস্থিত ছিল, সাথে তদন্ত কমিটি এবং কিছু সিনিয়র বিভাগীয় প্রধান। কবির মিটিং শুরু করল। সে প্রথমে সবাইকে চুপচাপ ছবিটি দেখাল, সেই ট্যাক্সিওয়ালা ছবি, আর তারপর তার আসল সংস্করণ, যাতে আরোহী একা দাঁড়িয়েছিল এবং ট্যাক্সির সামনে ড্রাইভার মোবাইলে কথা বলছিল। তারপর সে একে একে লগ রিপোর্ট, আইপি ট্র্যাকিং, সফটওয়্যার অ্যাক্টিভিটি এবং ইন্টারনাল নেটওয়ার্ক ম্যাপিং দেখাল। শেষে সে বলল, আমরা যে ব্যক্তিকে প্রশ্নের মুখে আনছিলাম সে নির্দোষ প্রমাণিত হয়েছে, আর যে সিস্টেমের উপর ভরসা করা হয়েছিল তাকে এক মানুষের ঈর্ষা নোংরা করে দিয়েছিল। সৌরভ আগরওয়াল কেবল ডেটা ফেক লগইনের জন্য দায়ী নয়, বরং আরোহীকে বদনাম করার ষড়যন্ত্রেও লিপ্ত ছিল। বোর্ড সদস্যদের মধ্যে তোলপাড় পড়ে গেল। এইচআর প্রধান তৎক্ষণাৎ সৌরভকে অফিস থেকে বের করে দেওয়ার এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিলেন। কিছু মুহূর্ত ঘরে নিস্তব্ধতা রইল। তারপর বোর্ড চেয়ারম্যান জিজ্ঞেস করলেন, এখন মিস সিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কবির উত্তর দিল, যা ভুল করা হয়েছে তাকে কেবল ক্ষমা দিয়ে শুধরানো সম্ভব নয়। আমি প্রস্তাব করছি যে আরোহী সিংকে সেই প্রজেক্টেই পুনর্বহাল করা হোক যেখান থেকে তাকে বের করা হয়েছিল, আর তার সাথে সাথে তাকে প্রজেক্ট লিড হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হোক। কারণ যদি কারোর মধ্যে আজকের দিনে সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখা গিয়ে থাকে, তবে সে ওই মেয়েটি যাকে আমরা সবাই অবহেলা করেছিলাম। এক পলকের জন্য কেউ কিছু বলল না। তারপর এইচআর প্রধান সম্মতি দিলেন। আমি এই প্রস্তাব সমর্থন করছি। অন্য সদস্যরাও মাথা নাড়লেন। প্রস্তাব পাশ হয়ে গেল।
সেই সন্ধ্যায় আরোহী একটি মেইল পেল। সাবজেক্ট লাইন ছিল, কংগ্র্যাচুলেশনস অন ইউর রিইনস্টেটমেন্ট অ্যান্ড নিউ রোল অ্যাজ প্রজেক্ট লিড আর্জেন্ট টেক ফাইন্যান্সিয়াল মডিউল। মেলটি পড়তে পড়তে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার এই জল হারের নয়, জয়ের ছিল। সে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গেল এবং নিজেকে বলল, তুই মাথা নত করিসনি, তুই ভেঙে পড়িসনি। সেখানে কেউ ছিল না, আর এখন তুই থামবিও না। সে মাকে ফোন করল এবং প্রথমবার এতক্ষণ চুপ করে থাকল। ওপাশ থেকে মায়ের গলা এলো, বলছিস না কেন মা? আরোহী শুধু এটুকুই বলল, মা, আজ আপনার মেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছে। অনেক কিলোমিটার দূরে একটি ছোট সরকারি হাসপাতালের বেডে শুয়ে থাকা মহিলার চোখ ভিজে এলো। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং বললেন, আমার মেয়ে এখন আর কারও মুখাপেক্ষী নয়। আরোহীর পুনর্নিয়োগের খবর পুরো আর্জনটেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। কিছু মানুষ অবাক হয়েছিল, কিছু মানুষ অবিশ্বাসে, আর কিছু মানুষ অস্বস্তিতে ছিল, কারণ তারা তাকে পড়তে দেখেছিল এবং এখন সে উঠে দাঁড়িয়ে আগের চেয়েও উঁচু স্থানে দাঁড়িয়েছিল। ক্যান্টিনে চায়ের লাইনে দাঁড়িয়ে 2 কর্মচারী ফিসফাস করছিল, ভাই, কবির স্যার তো বড় ঝুঁকি নিয়েছেন। একটা মেয়ে যে কাল পর্যন্ত তদন্তের আওতায় ছিল, আজ সে প্রজেক্ট লিড। অন্যজন মাথা নাড়ল, কিন্তু সে তো ভুল ছিল না, আর যে ভুল করেছিল সে এখন অফিসে নেই। কিন্তু সবার কথা এখন আরোহীকে বিচলিত করছিল না। প্রথম দিন যখন সে প্রজেক্ট লিড হিসেবে অফিসে পৌঁছাল, তার হাঁটাচলায় সংকট ছিল না, বরং সংযম ছিল। সে জানত যে এই সুযোগটি যতটা সম্মানজনক ছিল ততটাই চ্যালেঞ্জিংও। মিটিং রুমে টিম তার জন্য অপেক্ষা করছিল, সেই একই টিম যারা আগে তাকে কেবল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভেবেছিল। এখন সেই মানুষগুলোই তার দিকে তাকিয়েছিল, কিছুটা কৌতূহল আর কিছুটা সংশয় নিয়ে। সে দরজা হরল, খেসে ভেতরে এলো এবং শান্তস্বরে বলল, গুড মর্নিং, আজ থেকে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। শুধু এই প্রজেক্টের নয়, বরং সেই বিশ্বাসের যা আমরা একে অপরের ওপর রাখি। কিছু মুখে অবাক হওয়ার চিহ্ন ছিল, কারণ সে কোনো ভাষণ দিচ্ছিল না, আদেশ দিচ্ছিল না। সে কথা বলছিল একজন নেতার মতো, কিন্তু একজন সহকর্মীর মতো। ফাইন্যান্সিয়াল মডিউল প্রজেক্ট যাতে সে কাজ করছিল, সেটি ছিল কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট বেসওয়ালা সিস্টেম। প্রতিটি ভুল কোটি টাকার লোকসান করতে পারত। তাই টিমের বিশ্বাস জেতা জরুরি ছিল, শুধু অধিকার দিয়ে নয়, বরং আলোচনা ও ফলাফল দিয়ে। সে প্রজেক্টের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করল, দেখল যে ডেটা স্ট্রাকচার অসম্পূর্ণ ছিল, ক্লায়েন্ট কমিউনিকেশন অনিয়মিত ছিল এবং টিমে অনেক মতভেদের ফাটল ছিল। পরবর্তী কয়েকদিনে আরোহী প্রতিটি টিম মেম্বারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলল। সে তাদের উদ্বেগের কথা শুনল, তাদের চিন্তাগুলো বুঝল এবং তাদের এই উপলব্ধি করালো যে তারা কেবল কর্মচারী নয়, সমাধানের অংশ। কিছু মানুষ অবাক হয়েছিল, এখন পর্যন্ত কেউ আমাদের মতামত জিজ্ঞেস করেনি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলল। এখন থেকে আপনাদের মতামত গুরুত্ব পাবে, আরোহী উত্তর দিল। ধীরে ধীরে টিমে বদল দেখা যেতে লাগল। মিটিংগুলোতে নিস্তব্ধতার বদলে আলোচনা শুরু হলো। ইমেলের উত্তর দ্রুত আসতে লাগল। কোডিংয়ে গুণমান উন্নত হল এবং ডেডলাইনের আগেই কাজ জমা হতে লাগল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল বিশ্বাসের। একদিন সন্ধ্যায় যখন টিম রাত 10টা পর্যন্ত অফিসে ছিল, একজন ডেটা অ্যানালিস্ট চুপচাপ আরোহীর কাছে এসে বলল, আমি আগে আপনাকে কম গুরুত্ব দিয়েছিলাম। মনে হয়েছিল আপনি শুধু নামেই লিড হয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে আপনি সত্যিই আমাদের টিমকে দিশা দিচ্ছেন। আরোহী কোনো লোক দেখানো ধন্যবাদ জানাল না, শুধু হাসল এবং বলল, আমরা সবাই শিখছি। প্রজেক্টের উন্নতি দেখে খোদ কবির মালহোত্রাও মুগ্ধ ছিল। সে একটি গোপন মিটিংয়ে সিএফওকে বলল, এটি সেই মেয়ে যাকে একসময় রিসেপশনিস্ট পর্যন্ত কটু নজরে দেখছিল, আজ সেই টিম তাকে অনুসরণ করে। সিএফও বললেন, মাঝে মাঝে সঠিক মানুষকে সুযোগ দেওয়ার জন্য আমাদের নিয়মের সীমা ভাঙতে হয়। কিন্তু এই শান্তির মাঝে এক নতুন চ্যালেঞ্জ করা নাড়ছিল। প্রজেক্টের ক্লায়েন্ট, একটি মাল্টিন্যাশনাল ব্যাংকের সিইও, ব্যক্তিগতভাবে টিমের সাথে দেখা করতে ডাকলেন। তিনি বললেন যে তারা এই সফটওয়্যারের একটি নতুন ভার্সন চান, যা বাজারের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এর অর্থ ছিল প্রজেক্টের পুরো আর্কিটেকচার বদলে দেওয়া। টিম ঘাবড়ে গেল, 2 মাসের কাজ প্রায় ব্যর্থ হতে চলেছিল। মিটিংয়ের পর টিম আরোহীকে বলল, এটি তো অসম্ভব, 2 সপ্তাহে নতুন আর্কিটেকচার, নতুন ডিজাইন, আর তাও যখন গত 2 মাসের খাটনি এভাবে বৃথা চলে যাবে। আরোহী কোনো আবেগপ্রবণ উত্তর দিল না। সে সবাইকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলল এবং নিজে সারা রাত অফিসে বসে থাকল। সে হোয়াইটবোর্ডের সামনে দাঁড়িয়েছিল,
হাতে মার্কার আর মাথায় একটাই চিন্তা, কিভাবে সবকিছু আবার শুরু করা যায়, কিন্তু এবার আরও ভালোভাবে। সকালে যখন টিম অফিসে পৌঁছাল তখন হোয়াইটবোর্ডে একটি নতুন আর্কিটেকচার তৈরি হয়েছিল। প্রতিটি পয়েন্টে বিস্তারিত ব্যাখ্যা, প্রতিটি মডিউলে স্পষ্টতা। এটি কি? একজন জুনিয়র জিজ্ঞেস করল। এটি পরবর্তী পদক্ষেপ, আরোহী বলল। যদি আমাদের নিজেদের প্রমাণ করতে হয় তবে আরামের কোনো জায়গা নেই। টিমের মনে হলো হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু যখন তারা ডিজাইন দেখল তখন সবাই চুপ হয়ে গেল। এটি পুরনো পরিকল্পনার চেয়ে অনেক বেশি কার্যকরী ছিল। আরোহী নিজের প্রেজেন্টেশন ক্লায়েন্টকে পাঠাল এবং পরের দিনই ক্লায়েন্টের উত্তর এলো, ইমপ্রেসিভ, প্রসিড। এখন টিমের কাছে মাত্র ১৩ দিন ছিল, কিন্তু এবার তারা একা ছিল না। তারা একে অপরের সাথে ছিল এবং তাদের কাছে একজন নেত্রী ছিল যে নিজে সবার আগে দাঁড়িয়েছিল। সেই ১৩ দিন আর্জেন্টেকের ইতিহাসে সবচেয়ে বেশি ক্লান্তিকর, কিন্তু সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হিসাবে গণা হল। কাজের মাঝে কারো মা অসুস্থ হল, কারো বাচ্চা স্কুল থেকে পড়ে গেল, কারো ল্যাপটপ নষ্ট হল, কিন্তু কেউ হার মানল না। আর ঠিক ১৪তম দিনে যখন প্রেজেন্টেশন শেষ হল এবং ক্লায়েন্টের টিম দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, তখন আরোহীর চোখে জল ছিল। কবির মালহোত্রা সেখানেই দাঁড়িয়েছিল, দূর থেকে দেখছিল আর ভাবছিল, এটি সেই মেয়ে যার জুতো ছেঁড়া ছিল, কিন্তু আত্মা ছিল অটুট। প্রেজেন্টেশনের সাফল্যের পর আর্জেন্টেকের ইমারতে যেন এক নতুন শক্তি ভরে গেল। ২ সপ্তাহে যা ঘটল তা কোনো সিনেমার গল্পের মতো ছিল। পুরো অফিসে এখন আরোহীর চর্চা ছিল, কিন্তু এই চর্চা এখন পুরনো অভিযোগ বা তার পোশাক নিয়ে ছিল না। এখন কথা হচ্ছিল তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার দূরদর্শিতা এবং সেই শৃঙ্খলার যা একটি ব্যর্থতাকে এক অনুপ্রেরণামূলক বিজয়ে বদলে দিয়েছিল। কিন্তু জয়ের ঠিক পরেই পরীক্ষার সবচেয়ে কঠিন সময় শুরু হল। কোম্পানির চেয়ারম্যান শ্রী নরেশ রায়, যিনি এখন পর্যন্ত কেবল কাগজেই যুক্ত ছিলেন, তিনি হঠাৎ আর্জেন্টেকের প্রধান কার্যালয়ে আসার ঘোষণা দিলেন। এটি একটি অসাধারণ পদক্ষেপ ছিল। সাধারণত তিনি কেবল বার্ষিক মিটিংগুলোতেই আসতেন। তার এই অপ্রত্যাশিত সফর সব বিভাগকে নাড়িয়ে দিল, এবং তারপর সেই খবর এলো যা আরোহীকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। চেয়ারম্যান রায় চেয়েছিলেন যে পরবর্তী প্রধান প্রকল্প ব্যবস্থাপক, হেড অফ প্রজেক্টস, নিয়োগ করা হোক, এবং তিনি এর জন্য ৩টি নামের তালিকা চেয়েছিলেন। আশ্চর্যের বিষয় ছিল যে সেই তালিকায় আরোহীর নাম প্রথম নম্বরে ছিল। এটি একটি বিরল সুযোগ ছিল। এই পদের জন্য সাধারণত ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ম্যানেজারদেরই বেছে নেওয়া হতো, কিন্তু এবার চেয়ারম্যান নিজে বলেছিলেন, আমাদের এখন অভিজ্ঞতার চেয়ে বেশি দৃষ্টিভঙ্গি এবং সংকল্প প্রয়োজন। ভেতরে ভেতরে অনেক পুরনো আধিকারিক অস্বস্তিতে পড়লেন। তাদের মধ্যে অনেকে এই পদের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করছিলেন। এক তরুণী মেয়ে যে এখন পর্যন্ত তাদের নিচে কাজ করছিল, এখন সে তাদের প্রধান হতে পারত, এই চিন্তা তাদের অহংকারকে পোড়াচ্ছিল। বিপিন গুপ্ত, সিনিয়র ম্যানেজার যার অভিজ্ঞতা ২০ বছরের ছিল, তিনি একটি মিটিংয়ে কড়া স্বরে বললেন, এই প্রতিষ্ঠান প্রতিভাকে সম্মান দেয় ঠিকই, কিন্তু তার মানে কি এই যে আমরা অভিজ্ঞতাকে অবজ্ঞা করব? একবারে সাফল্য দিয়ে কোনো ব্যক্তি নেতৃত্বের যোগ্য হয়ে যায় না। এই মন্তব্য কেবল আরোহীর জন্য নয়, বরং তার অস্তিত্বের বিরুদ্ধে এক সরাসরি আক্রমণ ছিল। সেই সন্ধ্যায় আরোহীর কেবিনে কবির এলো। সে বলল, তুমি কি তৈরি অগ্নিপরীক্ষার জন্য? আরোহী তার দিকে তাকালো। তার চোখে না তো ভয় ছিল, না তো অহংকার, ছিল কেবল স্পষ্টতা। আমি এখানে কারো চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে আসিনি, আমি এখানে শুধু নিজের চেয়ে ভালো হতে এসেছি। যদি এই যাত্রা আমার যোগ্য হয় তবে আমি একে গ্রহণ করব, ভয় দিয়ে নয়, সংকল্প দিয়ে। কবির হেসে বলল, তবে ঠিক আছে, চেয়ারম্যানের সামনে নিজের কথা রাখো, তাদেরই ঠিক করতে দাও যে তারা কার মধ্যে ভবিষ্যৎ দেখছে। পরের দিন আর্জেন্টেকের প্রধান হলে একটি বিশেষ সভার আয়োজন করা হল। চেয়ারম্যান নরেশ রায় মঞ্চে ছিলেন এবং ৩ সম্ভাব্য প্রার্থী আরোহী, বিপিন এবং অন্য এক অভিজ্ঞ ম্যানেজার সীমা রাওয়ালকে মঞ্চে ডাকা হল। সব কর্মচারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরিবেশ গম্ভীর ছিল। এটি কোনো সাধারণ নির্বাচন ছিল না, এটি ভবিষ্যতের দিশা নির্ধারণের মুহূর্ত ছিল। চেয়ারম্যান বললেন, আমরা কেবল পরিসংখ্যান দেখছি না, আমরা নেতৃত্ব দেখছি। আজ আমি চাই আপনারা ৩ জন আপনাদের দৃষ্টিভঙ্গি সবার সাথে ভাগ করে নিন। এই কোম্পানিকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান। সীমা একটি প্রভাবশালী প্রেজেন্টেশন দিল, বাজার বিশ্লেষণ, গ্রোথ চার্ট, নতুন সম্ভাবনা। সে অভিজ্ঞতার প্রতিটি দিক তুলে ধরল। তারপর বিপিন দাঁড়াল।
তার গলায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু কিছুটা তিক্ততাও। সে নিজের বছরের পর বছর অভিজ্ঞতার কথা শোনাল, নিজের প্রজেক্টের পরিসংখ্যান দিল, এবং এটাও বলল যে নেতৃত্ব স্থায়িত্ব থেকে আসে, আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে নয়। যখন আরোহীর পালা এলো, তখন পুরো হলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সবার নজর তার ওপর ছিল, কেউ প্রত্যাশা নিয়ে, কেউ সন্দেহ নিয়ে। সে কোনো স্লাইড চালাল না, কোনো গ্রাফ দেখাল না। সে শুধু মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করল, আমি এই কোম্পানিতে সবচেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন। আমি মানি যে আমার কোনো ম্যানেজমেন্ট ডিগ্রি নেই, এবং আমি বড় কর্পোরেটগুলোতে কাজ করিনি। কিন্তু আমি সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছি, সেই সংগ্রাম যেখানে আপনি কোনো চেয়ারের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য লড়েন। এই কোম্পানি আমাকে সুযোগ দিয়েছে যখন কেউ আমার ওপর বিশ্বাস করেনি। আর আজ আমি কেবল এই কারণেই এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমি এই সুযোগটি একটি দায়িত্ব মনে করে পালন করেছি। আমার দৃষ্টিতে নেতৃত্বের অর্থ হল সেই শক্তি যা অন্য কেউ নিজের শক্তি চিনতে সাহায্য করে। আমি নেতৃত্বের পথ যাচ্ছি না, আমি শুধু এই অধিকার চাই যাতে আমি আরও মানুষকে সেই বিশ্বাস দিতে পারি যা আমি পেয়েছিলাম। যদি আমি এই পদের যোগ্য না হই, তবে আমি পিছিয়ে যাব। কিন্তু যদি আপনারা এটি বিশ্বাস করেন যে ভবিষ্যৎ নতুন চিন্তা দিয়ে তৈরি হবে, তবে আমি এই দায়িত্ব নিতে তৈরি, কোনো ভয় ছাড়া, কোনো অহংকার ছাড়া। তার শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হল। মুখে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা ভাবলেশহীন ছিল না, সেটি ছিল চিন্তার। তারপর চেয়ারম্যান উঠে দাঁড়ালেন এবং বললেন, পরিসংখ্যান ভবিষ্যতের গ্যারান্টি দেয় না, কিন্তু দৃষ্টিভঙ্গি, সাহস এবং সততা হল সেই ভিত্তি যার ওপর যে কোনো প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে। আমি আমার উত্তর পেয়ে গেছি। পুরো হলে হাততালির শব্দ ধ্বনিত হয়ে উঠল। পরের দিনই একটি আনুষ্ঠানিক চিঠি জারি হল। আরোহীকে আর্জনটেকের নতুন হেড অফ প্রজেক্টস নিয়োগ করা হল। সে এখন কেবল একটি উদাহরণ ছিল না, সে এখন একটি মূর্ত প্রতীক হয়ে উঠেছিল। আরোহীর নিয়োগের ঘোষণার পর আর্জনটেকের অলিন্দে অনেক অনুভূতি একসাথে খেলা করছিল। হাততালির শব্দের পেছনে চাপা থাকা সন্দেহ ছিল, প্রশংসার আড়ালে ঈর্ষাও ছিল, আর সবচেয়ে বেশি ছিল এক নতুন যুগের সংকেত। কিছু মানুষ একে প্রতিষ্ঠানের ইতিহাসে সাহসী সিদ্ধান্ত মনে করছিল, যেখানে কিছু সিনিয়র কর্মচারী এখনও তাদের নীরবতায় অসম্মতি লুকিয়ে রাখছিল। কিন্তু সবচেয়ে পরিষ্কার পরিবর্তন ছিল মানুষের নজরে। যখন আরোহী পরের দিন নিজের নতুন কেবিনে পৌঁছাল, সেই কেবিন যা এখন পর্যন্ত কেবল অভিজ্ঞ নেতাদের জন্য সংরক্ষিত ছিল, তখন দরজার বাইরে কিছু মানুষ আগে থেকেই দাঁড়িয়েছিল, ফুলের তোড়া নিয়ে নয়, বরং একগুচ্ছ প্রশ্ন নিয়ে। সবার আগে সীমার আওয়াল এলো। মুখে হালকা হাসি ছিল, কিন্তু চোখে এক গভীরতা যা শুধু হার মেনে নেওয়া মানুষের হয় না। অভিনন্দন আরোহী, সে বলল। তুমি যা করলে তা প্রশংসনীয়। আমি মানি যে তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মনে রেখো, নেতৃত্ব কেবল অনুপ্রেরণা নয়, সিদ্ধান্তও চায়, আর মাঝে মাঝে খুব কঠিন সিদ্ধান্ত। আরোহী বিনম্রভাবে মাথা নত করল। সে জানত যে এই জয় যতটা দ্রুত ছিল, চ্যালেঞ্জগুলো তার চেয়ে অনেক গুণ কঠিন হবে। সন্ধ্যায় যখন সে নিজের টেবিলে বসল, তখন কবির এলো। তার চোখে গর্ব ছিল। এখন কি ভাবছ? সে জিজ্ঞেস করল। এই দায়িত্বের ওজন, আরোহী মৃদুস্বরে বলল। এখন আমাকে শুধু নিজের জন্য নয়, পুরো টিমের জন্য জবাব দিতে হবে। কবির বলল, তোমার সবচেয়ে বড় শক্তি এটাই যে তুমি একে বোঝা ভাবো না, দায়িত্ব মনে করো। সে অনেক রাত পর্যন্ত জেগে থাকল পরবর্তী 3 মাসের জন্য প্রজেক্ট প্ল্যান তৈরি করার জন্য। এখন পর্যন্ত সে টিমের অংশ ছিল, কিন্তু এখন সে টিমের দিশা ঠিক করতে চলেছিল। পরবর্তী সপ্তাহগুলোতে আরোহী এক নতুন কার্যশৈলী শুরু করল। সে বিভাগগুলোর মধ্যে স্বচ্ছতা বাড়াল। প্রতি সপ্তাহে প্রগ্রেস রিপোর্ট সবার সামনে পেশ করা হতো। সে প্রথমবার কর্মচারীদের পরামর্শ সরাসরি সিইও অফিস পর্যন্ত পৌঁছানোর জন্য ওপেন চ্যানেল শুরু করল। শুরুতে মানুষ ইতস্তত করছিল, কিন্তু যখন তারা দেখল যে তাদের পরামর্শের উপর কাজ হচ্ছে, তখন বিশ্বাস জন্মাতে শুরু করল। সে সবার আগে নিজের সেই সমালোচকদের সাথে কথা বলা শুরু করল যারা একসময় তার বিরুদ্ধে ছিল। একদিন সে বিপিন গুপ্তকে চায়ের আমন্ত্রণ জানাল। বিপিন যে এখনও ভেতরে ভেতরে রেগেছিল, প্রথমে তো এলোই না, কিন্তু তৃতীয়বার ডাকার পর সে বসল। আরোহী পরিষ্কার ভাষায় বলল, আমি জানি যে আমার নির্বাচন আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু আমি চাই আমরা আমাদের শক্তি একে অপরকে প্রমাণ করায় নয়, প্রতিষ্ঠাকে ভালো করতে লাগাই। আমার আপনার অভিজ্ঞতার প্রয়োজন। বিপিন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল,
যদি তুমি এটা ভাবো যে আমি তোমাকে সমর্থন করব কারণ তুমি বিনম্র, তবে সেটা ভুল হবে। আমি তখনই সাথে দেব যখন তোমার সিদ্ধান্তগুলো বাস্তবসম্মত ও প্রভাবশালী হবে। আরোহী হেসে বলল, আমি এটাই চাই। সমর্থন আমার ব্যবহারের নয়, আমার কাজের হোক। সেই আলোচনার পর বিপিন ধীরে ধীরে নিজের রাগ ছাড়তে লাগল এবং একটি প্রজেক্টের উপদেষ্টা টিমে সামিল হয়ে গেল। 3 মাস পর আর্জনটেক আরও একটি বড় প্রজেক্টের প্রস্তাব পেল। একজন আন্তর্জাতিক ক্লায়েন্ট, যারা এখন পর্যন্ত কেবল বহুজাতিক কোম্পানিদের সাথেই কাজ করত। এই সুযোগ আর্জনটেককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত। কিন্তু প্রজেক্ট কঠিন ছিল, ডেডলাইন খুব অল্প আর প্রত্যাশা অনেক উঁচুতে। কোম্পানিতে আবার আলোচনা শুরু হলো, আরোহী কি এত বড় প্রজেক্ট সামলাতে পারবে? সিইও কবির এবং বোর্ডের বাকি সদস্যরা তার সিদ্ধান্তের উপর ভরসা করতে চেয়েছিলেন, কিন্তু তারা ঝুঁকি সম্পর্কেও অবগত ছিলেন। একটি মিটিং ডাকা হলো। কবির বলল, যদি আমরা এই কন্ট্রাক্ট নিই তবে এটি আমাদের রিসোর্সের সীমা পর্যন্ত আমাদের টেনে নিয়ে যাবে, কিন্তু যদি আমরা সফল হই তবে এটি আমাদের জন্য এক নতুন যুগ হবে। চেয়ারম্যান রায় জিজ্ঞেস করলেন, আপনার টিম কি তৈরি, আরোহী? আরোহী সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা শুধু তৈরি নই, আমরা এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমি এই কথা দিচ্ছি না যে আমরা ভুল করব না। আমি শুধু এই কথা দিচ্ছি যে প্রতিটি ভুল থেকে আমরা শিখব এবং প্রতিটি চ্যালেঞ্জ থেকে এগিয়ে যাব। বোর্ড সম্মতি দিল। আরোহী এক নতুন টিম তৈরি করল, অভিজ্ঞ মানুষদের একজোট করল, নতুন চিন্তাকে জায়গা দিল এবং প্রতিটি বিভাগকে লক্ষ্য স্থির করে দিল। প্রজেক্টের শুরুটা খুব ভালো হলো। প্রথম মাসেই ক্লায়েন্টের টিম অপ্রত্যাশিত প্রশংসা করল। আর্জনটেকের ভাবমূর্তি আন্তর্জাতিক মঞ্চে ফুটে উঠতে লাগল। কিন্তু সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ বাড়তে লাগল। একটি কারিগরি সমস্যার কারণে সব ডেটা 2 দিন ধরে ব্যাহত হয়ে গেল। ক্লায়েন্টের পক্ষ থেকে কড়া সতর্কতা এলো। টিম দুশ্চিন্তায় পড়ে গেল। অনেক পুরনো কর্মচারী ঘাবড়ে গেল। সেই রাতে যখন পুরো অফিসে হইচই চলছিল, আরোহী সবাইকে কনফারেন্স রুমে ডাকল। সে বলল, আমরা এখানে পৌঁছেছি আমাদের সাহস আর সম্মিলিত পরিশ্রমে। যদি আজ আমরা টলে যাই তবে এটি আমাদের ভয়ের জয় হবে। আমি জানি আমাদের মধ্যে অনেকে ক্লান্ত হয়ে পড়েছে, অনেকবার হতাশও হয়েছি। কিন্তু যদি আমরা হার মেনে নিই তবে এটি শুধু একটি প্রজেক্টের হার হবে না, এটি একটি বিশ্বাসের হার হবে। তার শব্দগুলো ঘরের পরিবেশ বদলে দিল। মানুষ উঠে দাঁড়ালো এবং পরবর্তী 24 ঘণ্টায় শুধু সমস্যার সমাধানই হলো না, বরং একটি আরও ভালো সমাধান তৈরি করা হলো। ক্লায়েন্টের চূড়ান্ত মূল্যায়নের দিন এলো। তাদের টিম বলল, আমরা কোনো ভারতীয় কোম্পানিকে এত দ্রুত এবং স্বচ্ছতার সাথে কাজ করতে দেখিনি। আমাদের গর্ব হচ্ছে যে আমরা আপনাদের বেছে নিয়েছি। প্রজেক্ট সফল হল, আর এর সাথেই আরোহী এবং আর্জনটেকের নাম বিশ্বস্তরে নথিভুক্ত হয়ে গেল। আন্তর্জাতিক প্রজেক্টের সাফল্য কেবল আরোহীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রমাণ করল না, বরং আর্জনটেককে গ্লোবাল ম্যাপে প্রতিষ্ঠিত করে দিল। মিডিয়ায় প্রশংসা ছাপা হতে লাগল। বিজনেস চ্যানেলগুলোতে সিইও কবির এবং প্রজেক্ট হেড আরোহীর ইন্টারভিউ দেখানো হতে লাগল। কোম্পানির শেয়ারের দাম বাড়ল এবং অনেক নতুন অংশীদারিত্ব সামনে এলো। কিন্তু যেমন প্রতিটি উচ্চতা তার ছায়া নিয়ে আসে, তেমনি এই সাফল্য কিছু লুকিয়ে থাকা শত্রুদের জাগিয়ে দিল। আর্জনটেকের একজন প্রাক্তন কর্মচারী সমর নাইডু, যে একসময় কোম্পানির অপারেশন ডিভিশনের অংশ ছিল এবং যাকে অনেক মাস আগে একটি অভ্যন্তরীণ অনিয়মের কারণে চুপচাপ সরিয়ে দেওয়া হয়েছিল, সে এখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। এবার একজন শত্রু হিসেবে সমর বাইরে থেকে একটি প্রতিযোগী টেক কোম্পানির সাথে হাত মেলাল, যারা আর্জনটেককে যে কোনো মূল্যে দুর্বল করতে চাইছিল। তার পরিকল্পনা ছিল আরোহীকে লক্ষ্য বানানো, কারণ এখন সেই কোম্পানির নতুন পরিচয় হয়ে উঠেছিল। সে সোশ্যাল মিডিয়া, জাল ইমেল এবং কিছু অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে এক প্রচার শুরু করল, যাতে আরোহীর নির্বাচন, তার অতীত এবং তার কাজের ওপর প্রশ্ন তোলা হল। একটি মধ্যবিত্ত মেয়ে ভারী ডিগ্রি ছাড়া এবং বড় কোনো মদত ছাড়া এই জায়গায় কি শুধু যোগ্যতা দিয়ে পৌঁছতে পারে? আন্তর্জাতিক প্রজেক্টে তার ভূমিকা কি শুধু একটি লোক দেখানো মুখ ছিল? সে কি কোনো বিশেষ আনুকূল্যের সুবিধা নিচ্ছে? এই ধরনের কথা ভাইরাল হতে লাগল। কোম্পানির ভেতরে নিসানের সময় আরোহীকে দেখে অনুপ্রেরণা নেওয়া হতো, সেখানে এখন কিছু পুরনো কর্মচারী আবার কানাকানি করতে লাগল। বিশ্বাসের ভিত্তি যেন কিছুটা নড়ে উঠছে বলে মনে হল।
একদিন সীমার আবাল ব্যক্তিগতভাবে আরোহীকে বলল, এবার তোমার চুপ থাকা উচিত নয়। যখন প্রশ্ন জনসমক্ষে করা হয়েছে তখন উত্তরও জনসমক্ষে হওয়া উচিত। আরোহী কিছুক্ষণের জন্য চুপ থাকল। সে জানত যে তার সফর সবসময় সন্দেহে ঘেরা থাকবে, কিন্তু সে এটাও জানত যে এই লড়াই এখন শুধু তার নয়, বরং প্রতিটি সেই মানুষের যারা নিজের ক্ষমতায় এগিয়ে যেতে চায়। কোম্পানির পরবর্তী অল হ্যান্ডস মিটিংয়ে যখন সব কর্মচারী একত্রিত ছিলেন এবং বাইরে মিডিয়াতেও এই বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সিইও কবির মঞ্চে এলেন। আমরা এমন এক সময়ে আছি যেখানে একটি গুজব, একটি টুইট বা একটি পোস্ট বছরের পর বছর খাটনিকে কলঙ্কিত করতে পারে, তিনি বললেন। তারপর তিনি মঞ্চে আরোহীকে ডাকলেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আরোহী বাইক হাতে নিল। তাকে সাধারণ দেখাচ্ছিল না। মুখে গম্ভীরতা ছিল, কিন্তু চোখে আগুন ছিল। আমি জানি যে গত কয়েক সপ্তাহ ধরে অনেক কিছু বলা এবং লেখা হয়েছে আমার সম্পর্কে, আমার সফর সম্পর্কে, আমার যোগ্যতা সম্পর্কে। আমি কোনো অজুহাত দেব না। আমি শুধু সত্যি কথা বলবো। আর তা হলো এই যে আমার পুরো ক্যারিয়ার একটি দীর্ঘ লড়াই। প্রতিটি সিঁড়ি আমি চড়েছি হোঁচট খেয়ে, পড়ে গিয়ে এবং প্রতিবার উঠে দাঁড়িয়ে। যদি কারো মনে হয় আমি এই জায়গায় কেবল কারো সমর্থনে আছি, তবে তারা আমার কাজের বিশ্লেষণ করুক। আমার নির্বাচন নয়, বরং আমার কাজের ফল দেখুন। আমার টিমের কাছে জিজ্ঞেস করুন, যারা আমার সাথে রাত জেগে প্রজেক্ট শেষ করেছে। ঘরে কোনো হাততালি পড়ল না, শুধু নিস্তব্ধতা ছিল। কিন্তু সেই নিস্তব্ধতা এখন বিশ্বাসের ছিল, সন্দেহের নয়। আর হ্যাঁ, সে থামল। যদি আমার মধ্যবিত্ত হওয়া, আমার সাধারণ পটভূমি বা আমার সাজানো গোছানো ভাষা না হওয়া আমার বিরুদ্ধে যায়, তবে আমি এই সব কিছুকেই আলিঙ্গন করছি, কারণ এটাই আমার আসল পরিচয়। মিটিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় এই ভাষণটি ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মেয়ে সেটি শেয়ার করে লিখল, এটি আমাদের সবার আওয়াজ। কিন্তু সমর নাইডুর পরিকল্পনা এখানেই থামল না। সে পরবর্তী পদক্ষেপ নিল। আরোহীর নামে একটি জাল মেইল তৈরি করল, যাতে ক্লায়েন্টের গোপনীয় তথ্য আদান প্রদান করার চেষ্টা দেখানো হলো। এই মেইলটি সে এক রিপোর্টারকে ফাঁস করে দিল এবং মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আর্জেন্টেকের বিরুদ্ধে তদন্তের দাবি উঠতে লাগল। কোম্পানির লিগ্যাল ডিপার্টমেন্টের ওপর চাপ বাড়ল। এখন বিষয়টি আর অভ্যন্তরীণ থাকল না, বরং আইনি তদন্তের বিষয় হয়ে দাঁড়াল। কোম্পানির বোর্ড এক জরুরি বৈঠক ডাকল। কবির পরিষ্কার ভাষায় বলল, এটি একটি আক্রমণ, শুধু আরোহীর ওপর নয়, বরং আমাদের কোম্পানির মূল বোধের ওপর। যদি আমরা পিছিয়ে যাই, তবে আমরা প্রতিটি সেই কর্মচারীকে ঠকাব যারা সততার সাথে কাজ করে। কিন্তু বোর্ডে এক অভিজ্ঞ সদস্য বললেন, আমরা আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নিই। আমাদের পুরো তদন্তের পরেই বিশ্বাস করতে হবে। কবির মাথা নাড়ল এবং আরোহীর দিকে তাকাল। আরোহী মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব। আমি সত্যি কথাকে ভয় পাই না, আমি তার মোকাবিলা করি। তদন্ত শুরু হল। আইটি ডিপার্টমেন্ট সার্ভারের লগ, ইমেল হেডার এবং আইপি অ্যাড্রেসের তথ্য জোগাড় করল। প্রাথমিক তদন্তে মেলটির সত্যতা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু চূড়ান্ত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই সময় একদিন রাতে, যখন আরোহী তার ল্যাপটপে অনেক রাত পর্যন্ত কাজ করছিল, তার কাছে একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো, যদি তুমি পদত্যাগ করো তবে সবকিছু শান্ত হয়ে যাবে। তার রক্ত গরম হয়ে গেল। এখন এটি কেবল চরিত্রের ওপর নয়, বরং তার আত্মার ওপর আঘাত ছিল। সে পরের দিন সরাসরি কবিরের অফিসে গেল। এখন অনেক হয়েছে, সে বলল, আমি পিছিয়ে যাওয়ার পাত্র নয়। যদি লড়াই করতে হয়, তবে এখন আমি ন্যায়ের জন্য পুরো শক্তি দিয়ে লড়ব। কবির তার দিকে তাকালো এক গর্বিত হাসির সাথে। তুমি সেটাই করছো যা একজন প্রকৃত নেতা করে থাকে, নিজের ভয় দিয়ে নয়, বরং নিজের মূল্যবোধ দিয়ে এগিয়ে যায়। 3 দিন পর আইটি ডিপার্টমেন্ট সেই চূড়ান্ত সূত্রটি খুঁজে পেল। সমর নাইডুর নাম সেই সার্ভারের সাথে যুক্ত পাওয়া গেল, যেখান থেকে জাল মেল পাঠানো হয়েছিল। এই সবকিছু একটি আলাদা ভিপিএন এবং একটি ফাঁস হওয়া পাসওয়ার্ডের মাধ্যমে করা হয়েছিল। কিন্তু শেষ সূত্রটি, একটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, সবকিছু ফাঁস করে দিল। আর্জেন্টেক তৎক্ষণাৎ প্রেস কনফারেন্স করল। সিইও কবির নিজেই মিডিয়াকে সব তথ্য দিলেন এবং এটি পরিষ্কার করলেন যে আরোহীর বিরুদ্ধে ছড়ানো গুজবগুলো একটি প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে করা হয়েছিল। আমরা সত্যের সাথে আছি এবং আমরা আমাদের মানুষের সাথে আছি, তিনি বললেন। মিডিয়ার সুর বদলে গেল। এখন শিরোনাম ছিল, নারী নেতৃত্বের উপর আক্রমণ ব্যর্থ, আরোহী হয়ে উঠলেন অনুপ্রেরণার মূর্ত প্রতীক। আরোহী স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু সে জানত যে এটি কেবল একটি জয় ছিল, লড়াই এখনও বাকি। আর্জেন্টেকের ইমারতের বাইরে সেদিন হাওয়াটা কিছু আলাদা ছিল।
বৃষ্টির পরে ঠান্ডা হাওয়ায় এক নতুন সতেজতা ছিল এবং ভেতরে পুরো প্রতিষ্ঠানে একটি শক্তি ঢেউয়ের মতো বয়ে যাচ্ছিল। আরোহী যে এক দীর্ঘ লড়াই জিতেছিল, নিজের অতীতের সাথে, গুজবের সাথে, ষড়যন্ত্রের সাথে, এখন সে কোম্পানির অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছিল। কিন্তু জীবনের নিয়ম যেমন, শান্তি খুব বেশি দিন স্থায়ী হয় না। ঠিক সেই সময় যখন সব কিছু স্বাভাবিক হচ্ছিল, কোম্পানি একটি আন্তর্জাতিক টেক ফোরাম থেকে আমন্ত্রণ পেল। এই ফোরাম প্রতি বছর বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিদের ডাকে, এবং এবার একটি বিশেষ সেগমেন্ট ছিল, রেজিলিয়েন্স লিডারশিপ, যেখানে তরুণ নেতাদের নিজেদের যাত্রা, সিদ্ধান্ত এবং নেতৃত্বের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে শেয়ার করতে হতো। আর্জেন্টেকের পক্ষ থেকে নির্বাচন করা হলো আরোহীকে। পুরো প্রতিষ্ঠান খুশি ছিল, কিন্তু আরোহীর মনে ভয় ছিল। এটি এমন এক মঞ্চ ছিল যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় নাম, বড় প্রতিষ্ঠান এবং অভিজ্ঞতার মহাসাগরতুল্য মানুষেরা কথা বলতে আসতেন। আর সে একজন সাধারণ পটভূমি থেকে আসা মেয়ে, যে কিনা এখনও মাত্র কয়েকটি প্রজেক্ট সামলেছে। একদিন সন্ধ্যাবেলায় সে তার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল যখন কবির তার কাছে এলেন। ভয় লাগছে? তিনি জিজ্ঞেস করলেন। খুব, সে হাসল। আমার মনে হয় না আমি সেই স্তরের। এটাই তো তোমাকে যোগ্য করে তোলে, কবির বললেন। যেদিন তুমি নিজেকে সম্পূর্ণ মনে করতে শুরু করবে, সেদিন থেকেই তুমি শেখা বন্ধ করে দেবে। তুমি আজ যেখানে আছো সেখানে অভিজ্ঞতা দিয়ে নয়, সাহস দিয়ে পৌঁছেছ। আর বিশ্ব এটাই চায়, একটি সত্যিকারের গল্প। ফোরামের দিন এসে গেল। সিঙ্গাপুরের এক আলিশান অডিটোরিয়ামে শয়ে শয়ে মানুষ বসেছিলেন। গ্লোবাল সিইও, ইনভেস্টর, ইয়াং ইনোভেটর এবং মিডিয়া। মঞ্চে বিশ্বের নামিদামি ব্যক্তিত্বরা আসছিলেন এবং যাচ্ছিলেন। কেউ ডেটা নিয়ে কথা বললেন, কেউ বড় বড় কোম্পানির কেস স্টাডি শেয়ার করলেন। তারপর নাম এলো আরোহী ভার্মা, ইন্ডিয়া, রেজিলিয়েন্স থ্রু অ্যাডভার্সিটি। হালকা আলোয় যখন আরোহী মঞ্চে পৌঁছাল, তার বুক ধড়ফড় করছিল, কিন্তু তার চোখ ছিল স্থির। সে মাইক হাতে নিল এবং কোনো স্লাইড, কোনো ব্রাফ ছাড়াই কেবল নিজের গলায় বলতে শুরু করল। আমার কোনো বড় ডিগ্রি নেই, না তো কোনো নামী ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড।